এবারে হাতে আসুন, নামটা বলুন। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। স্যার আছেন আমার ভিতরে, ভিতরে আছেন, বাইরেও আছেন, অন্তরে অন্তরে রয়েছেন স্যার। সেই জন্যই স্যারকে প্রণাম তোমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন, অনেক স্যার রয়েছেন, তাদের প্রণাম করি। আমার সহবয়সী যারা আছেন তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই, এবং যারা ছোট আছে তাদের জন্য ভালোবাসা। শুধু একটা কথা বলবো, যে কথাগুলো বইতে লেখা নেই, স্যারের কাছ থেকে আমি জানতে পেরেছি। কথাগুলো স্যার কত কষ্ট করে বইতে লিখেছেন, ভাবলে অবাক লাগবে। লিখতে গেলে আঙুলটা বেঁকে যায় এমন ভাবে, সেটা সোজা করতে আবার 2-3 লোক লাগে, বেশ কিছুক্ষণ সময় লাগে। একটা দুটো লাইন লেখার পরে আমাদের এমনই সমস্যা হয়। স্যার নার্ভের সমস্যা আছে, বায়োজনিত কারণে হতে পারে, অন্য কারণে হতে পারে। এত কষ্ট করে এই বয়সে উনি ওই ছোট্ট বইটা লিখতে পেরেছেন, লিখেছেন। আমরা পারবো কিনা জানি না। আর কোথায় শিব, কোথায় কালী, কোথায় দুর্গা, কোথায় লক্ষ্মী, কোথায় সরস্বতী জানা নেই। তাদের কবে কোথায় জন্ম, কি কিচ্ছু কোনো বৃত্তান্ত জানি না, কিন্তু স্যারকে আমি জানি। এখনো যদি কোনো সমস্যায় পড়ি, এই মুহূর্তে এই বয়সে আর 2 মাস আগে আমার রিটায়ারমেন্ট, কারণ 7 বছর আমার হয়ে যাচ্ছে। এই 7 বছর বয়সে যদি কোনো সমস্যায় পড়ি, স্যারের কাছে ছুটে যাই, স্যার এই সমস্যাটা এরকম হয়েছে, কি করবো বলুন? কোনো সমাধান খুঁজে পাই না, কারোর কাছে বলতেও পারি না সব সমস্যা, স্যারকে বলতে পারি। স্যারের কাছে যখন এসে বলি, স্যার যখন আমাকে বোঝায়, তখন মনটা শান্ত হয়। তাহলে এই বয়সেও স্যারকে আমি পাশে পাচ্ছি। সেই জন্যই স্যার আমার ভিতরেও আছেন, বাইরেও আছেন, অন্তরের মধ্যেও আছেন। এটা আমি উপলব্ধি করি সব সময়, প্রতিনিয়ত, প্রত্যেকটা মুহূর্তে। অন্য স্যারকে কোথাও মনে পড়ে, কিন্তু এত কাছে কোনো স্যারকে পাইনি আমি কোনো দিন, এখনো পর্যন্ত স্যারকে পেয়েছি। বেশি দিন না, কয়েকদিন আগেই একটা ঘটনা আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে দেখতে পাচ্ছি। এমন ভয়ঙ্কর কালো দিন হলো, ভালো লাগছে না, কিছু মানতে পারছি না বিষয়টা। ছুটে এলাম স্যারের কাছে, স্যার এটার ব্যাখ্যা কি করবো? স্যার শান্ত মনে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, তারপরে মনটা শান্ত হইল। তাহলে এই সান্ত্বনাটা কোথায় পাবো, কার কাছে পাবো? বাবা নেই, মা নেই, বড় কেউ নেই যে পাশে দাঁড়াবে, পাশে এসে বলবে যে ঠিক আছে এসো, কি হচ্ছে সমস্যা বলো। বলার জায়গা নেই। আজকে ছোট্ট পরিবার, সবাই জানি নিউক্লিয়ার ফ্যামিলি, এই ছোট্ট পরিবারে কথা শেয়ার করার লোক নেই। স্যার একমাত্র ভরসা। অন্য স্যারের কাছে আমি যেতে পারিনি, অত কাছে যেতে পারিনি স্যারের কাছে, সেটা ঠিক, কিন্তু ছোটবেলা থেকে স্যারকে কেমন যেন ভালো লেগেছে এমন ভাবে। ওই যে একটু আমি বললাম দুটো কথা দিয়ে, ভেতরে বাইরে অন্তরে অন্তরে স্যার দেখে আছেন আমার। আর এই স্যারের জন্য আমি আপনাদের কাছে আজকে কথা বলতে পারছি। আমি বললেন পান্নাগার স্কুলের শিক্ষক, 2 মাস পরে রিটায়ার করবো। এই স্যার আমাকে বড় করে তুলেছেন, মানুষ করেছেন। স্যারকে অনুকরণ করেছি না অনুসরণ করেছি কিচ্ছু বলতে পারবো না, শুধু এটুকু বলতে পারবো স্যার যা পড়াতেন, যা বোঝাতেন, একদম ভিতরে ঢুকে এত ভালো করে আজও সেটা মনে হয় যেন সেই কথাগুলো বলতে পারবো স্যার যেভাবে পড়াতেন। তাই যাই হোক, অনেকক্ষণ ধরে সবাই চলছে, বেশি কথা বলবো না। স্যারের জীবনের যেসব কষ্ট, যেসব দুঃখ, সেগুলো শুনেছেন, বলতে পড়লেও জানতে পারবেন। সবার জীবনেই কষ্ট থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আছে, কিন্তু স্যারের জীবনে কষ্ট অন্যরকম। প্রত্যেকের জীবনে অন্যরকম কষ্টই থাকে। আর যার কাছে যে কষ্ট, সেটা তার কাছে অনেক বড়। কি বলা, এই কষ্ট আর হয়নি, এই সমস্যার মানুষ পড়ে নেই, আমার কাছে কষ্ট তাই মনে হয়েছে। কিছুদিন আগে যে সমস্যা করেছি, এই সমস্যা কি করে এলো? কোনো সমস্যা নেই, অর্থনৈতিক সমস্যা নেই, কোনো সমস্যার মধ্যে গিয়ে নেই, অথচ একটা এমন সমস্যা সামনে এলো, অবাক হয়ে গেল। এমনি করে সবার জীবনে হয়তো সমস্যা আসে, সামনে পাশে
কাউকে যদি পাওয়া যায় তখন মনটা শান্ত হয়, ভালো লাগে, সামনে এগিয়ে যাওয়ার পথ দেখতে পাই। সেই জন্য স্যারকে আবার ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, স্যারকে প্রণাম জানিয়ে আমি আবার আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। আমি যুবকটা একদমই নই, কোনো মাইক্রোফোনের সামনে কখনো আসিনি, কিন্তু স্যারের দুটো কথা বলার জন্য আমি আসতে বাধ্য হলাম, আমি এসেছি। এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সকলের কাছে একটু অনুরোধ করবো সংক্ষিপ্ত হতে আর একটু বিষয়ে থাকবে। স্যারের বইয়ের একটি লাইন, জীবন দীর্ঘ হলে সংসারের নিষ্ঠুরতা বেশি বেশি যেতে পারে। আমরা বোধহয় বুকে হাত দিয়ে সবাই কথাটা স্বীকার করব। যাই হোক, যিনি বলবেন এরপর আসুন আসুন করে আসুন। সভাপতি স্কুলের হেডমাস্টার মহাশয় এবং আমার দাদা নরেন্দ্র কোটা এবং আপনাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে একটা দুটো কথা বলবো। আমি রবিগোপাল দত্ত, বাড়ি চারিকার। নরেন্দ্র পোদ্দারকে আমি 60-এর দশক থেকে দেখেছি। আমার যখন ছাত্র জীবন, আমি 71 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি। আমি 69-70 সাল থেকে নরেন্দ্র পোদ্দার সম্পর্কে অবগত ছিলাম। নরেন্দ্র পোদ্দারের যে ব্যতিক্রমী জীবন বইটা লেখা হয়েছে, তার সাথে আমি সংযোজন করতে চাই ব্যতিক্রমী সংগ্রামী জীবন। কারণ নরেন্দ্র পোদ্দারকে আমি দেখেছি 60-এর দশকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যখন গণ আন্দোলনের জোয়ার, সেই আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দিতে আমি বাবুকে দেখেছি। একজন জিজ্ঞেস করছিলেন এক একটা ব্যতিক্রমী ঘটনা বলেন। আমি একটা ব্যতিক্রমী ঘটনা এখানে উল্লেখ করি। 70-এর দশকে গণ আন্দোলন করার অপরাধে আপনারা জানেন বহু লোক গ্রেপ্তার হয়েছে। নরেন্দ্র পোদ্দার একদিন পাবনা কলোনির একটা বাড়িতে, তার সাথে একজন অনুগামী ছিলেন, তাকে নিয়ে সেই বাড়িতে রাত্রিবেলায় ছিলেন। পুলিশ খবর পেয়ে বাড়িতে ঘিরে ফেলল। নরেন্দ্র পোদ্দার বুঝতে পেরে অনুগামী যে ছেলেটি ছিল তাকে খাটের তলায় ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে নিজের সামনে এসে গেলেন। নরেন্দ্র পোদ্দার এই কাজটা করলেন কেন? তার মুখ থেকে আমি শুনেছি, যদি ওই ছেলেটিকে দেখতো পুলিশ তাকে ধরে নিয়ে যেত আর ঘর তো তল্লাশি করত। পুলিশ তো খুঁজতে এসছে আমাকে, আমি সামনে বেরিয়ে এলাম, আমাকে পেয়েছে, চলে গেছে, ছেলেটি রক্ষা পেয়েছে। এটা একটা ব্যতিক্রমী ঘটনা। আজকের দিনে যারা আন্দোলনে বা বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপে যুক্ত, এরকম ধরনের নেতৃত্ব নিজে ধরা দিয়ে নিজের অনুগামীকে রক্ষা করে ফেলছেন, এটা একটা ব্যতিক্রমী ঘটনা। আমি নরেন্দ্র পোদ্দার সম্পর্কে আরো একটা দুটো কথা বলছি এই কারণে, আজকে সভার তিনি সভাপতি সুশীল, আমি ওনাকে বহুদিন ধরে ব্যক্তিগত ভাবে চিনি, যেহেতু আমি চাকদায় থাকি। সুশীল বলেছেন যে ওনার জীবন সফল জীবন, আমি তার সাথে একমত। সফল জীবন। নরেন্দ্র বাবু আজকেও চাকদার বিভিন্ন প্রান্তে যারা আমাকে চেনেন, যারা জানেন 70 দশকের লোকজন, তারা অনেকেই দেখা হলে আমাকে এখনো জিজ্ঞেস করেন যে নরেন্দ্র বাবু কেমন আছেন, নরেন্দ্রদা কেমন আছেন। চাকদা ছেড়েছেন উনি বহু বছর,
অথচ চাকদার লোক এখন ওনাকে স্মরণ করেছে, এখনো ওনাকে শ্রদ্ধা করে। চাকদার বুকে একটা সংগঠন গড়ে উঠেছিল ৭৭-৭৮ সালে। সংগঠনের নাম সৌমেন মজুমদার সমাজ বিজ্ঞান ইনস্টিটিউট। সেই ইনস্টিটিউটের একটাই লক্ষ্য ছিল যে কুসংস্কার মুক্ত বিজ্ঞান ভিত্তিক শোষণহীন একটা সমাজ গঠনের জন্য যে মানসিক অবস্থা দরকার, যে শিক্ষার দরকার, সেই শিক্ষায় যুবকদের শিক্ষিত করতে হবে। সেই সংগঠনের স্রষ্টা হচ্ছে নবেন্দ্র পোদ্দার। চাকদার মানুষ এই সংগঠনকে যারা চেনেন জানেন, এখনো নবেন্দ্র পোদ্দারকে তারা স্মরণ করেন। নবেন্দ্র পোদ্দারের মুখ থেকে কিছুটা হতাশা আপনারা শুনেছেন। আমি বলবো এটা হতাশা নয়, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। অনেক ভালো ভালো ছাত্র ভালো রেজাল্ট করে উচ্চ পর্যায়ে গিয়ে ওনার সাথে দেখা করেননি, মনে কষ্ট পেয়েছেন। প্রত্যেকটা মানুষের মনে এই কষ্ট হয়, আমি জানি। এটা কিন্তু উনি হতাশা থেকে বলেননি, ওই ছেলেটিকে এত ভালোবাসতেন। ভালোবাসার মানুষ যদি পরবর্তীকালে তার খবর না রাখে, মনে যে কষ্ট হয় সেই কষ্টটাই প্রকাশ করেছেন, এটা হতাশা নয়। নবেন্দ্র পোদ্দারকে আমি এই কারণে বলবো যদি হতাশ নন, কারণ নবেন্দ্র পোদ্দারের কাছে আমি যখনই আসি, নবেন্দ্র পোদ্দার প্রায়ই বলেন যে গোপাল কার জন্য কি করলাম, কেউ তো খবর রাখছে না। এটা ঘটনা। আজকে যুগ এত দ্রুত এগোচ্ছে, মানুষ এত সংকীর্ণ হয়ে যাচ্ছে, কেউ কারো খবর রাখছে না। কিন্তু নবেন্দ্র পোদ্দার যাদেরকে নিয়ে ওঠা বসা করেছেন, তাদের প্রত্যেককে এখনো প্রতি মুহূর্তে তাদেরকে স্মরণ করেন, ভালোবাসেন। সেই লোকগুলো যদি নবেন্দ্রদা কেমন আছে এটা অন্তত মাসে একবারও খবর করেন, খোঁজ নেন, কিন্তু মানসিক একটা শান্তি। উনি হবে এই যে ভালোবাসার, যে মানুষকে ভালোবেসে বিনিময়ে মানুষ একটা খোঁজ করছে না, এইটুকু দুঃখনার মধ্যে আছে আমি জানি। এইটুকু ছাড়া নবেন্দ্র পোদ্দারের জীবন সফল জীবন, এইটুকু বলে আপনাদের শ্রদ্ধা জানিয়ে, নবেন্দ্র পোদ্দারকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। তিনি স্যারের আরো দুটো একটা দিক তুলে ধরলেন। আমরা সবাই লিপ্ত হলাম, জানলাম যেগুলো আমাদের অজানা ছিল। আর কেউ যারা বলতে চান একটু আসবেন, আমাদের মধ্যে আছে যার উদ্দেশ্যে বইটি উৎসর্গিত শ্রী অজিতনাথ সান্যাল, তার কন্যা শ্রীমতী মিত্রা সান্যাল। আমি বলবো তিনি যদি দুটো একটা কথা। কেউ যারা আমাদের অনেক নতুন এবং পুরনো ছাত্র ঘর ভর্তি রয়েছে, আপনারা কেউ কেউ উঠে আসুন, আপনাদের অনুভূতির কথা, আপনার অনুভূতির কথা আমরা এখন শোনার সুযোগ পাবো। শ্রীমতী মিত্রা সান্যাল। নমস্কার। বইটা হাতে পেয়ে অনেক বৃদ্ধ হলাম। বলছি এই বইকে উত্তর তুলে নতুন এবং পুরাতনী তথ্য এবং তত্ত্ব মিলে বক্সে কথা চিরদিন। ধন্যবাদ। বইটি পড়ে তার মূল্যায়ন করে তাকে সৌন্দর্য দিয়ে আর কেউ যদি কেউ কিছু বলে, অপরোধা রয়েছে, একটু আসুন দেখতে কথাটা। আবহাওয়া অনেকটাই ভালো হয়েছে, আমরা একটু শঙ্কায় ছিলাম, তবে আবার খারাপ হতে পারে। এখন কথা বলতে পারি।
নমস্কার, মাননীয় সভাপতি, এখানে আমার শিক্ষক মহাশয় আছেন, আমার সহশিক্ষক আছেন, এই বিদ্যালয়ে আমি শুধু শিক্ষকতা করেছি, আমার ছাত্র এখানে আছে, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ব্যতিক্রমী জীবনের প্রকাশে, ব্যতিক্রমী জীবনের বই প্রকাশের একটা ব্যতিক্রমী অনুষ্ঠান অনেককে এখানে পেয়েছি, 4:30 অনেককে পেয়েছি, এটা আমাদের একটা প্রাপ্তি। তার সম্বন্ধে অনেক কিছু জানলাম, অজানা তথ্য। আমি শুধু একটা কথাই বলবো যে আমাদের প্রত্যেকের জীবনেই এরকম থাকবে, মানে আমরা শিক্ষকতা জীবনে আমি কিন্তু অত্যন্ত আনন্দিত, গর্বিত, খুশি, এখনো খুশি। আমি প্রায় 35 বছর শিক্ষকতা করার পরে 15 বছর অতিক্রান্ত। আমি এখনো প্রথম দিন থেকে যাদের করেছি সবাই না এখন আমাকে স্মরণ করে, এবং আমি সত্যি খুব ভালো লাগে এই জীবনটা নিয়ে। আমি আশা করবো যারা এই পেশায় আছেন, এটা কিন্তু কাজ নয়, মানে চাকরি নয়, ব্রত, সেই হিসেবে দেখলে তাদের সাথে একসাথে মিলে যাওয়া যাবে। স্যার যেমন আছে, প্রত্যেকের ব্যক্তিগত জীবন উনি জানতেন। আমরা প্রাক্তনী সমিতিতে, এই বিদ্যালয়ের প্রাক্তনী সমিতি অংশ হিসেবে ওনার কাছে অনেক সময় গিয়েছি। উনি যে সমস্ত ছাত্রদের কথা বলেছেন, সত্যি সত্যি একজন ছাত্রকে পড়ানো নয়, তার ভেতরে যাওয়া, এবং উনি যেটা বলেছেন তার মানবিকতা আর প্রকৃত মানুষ তৈরি করা, এটাই তো আমাদের কাজ। তার ভেতরে কিছু থাকবেই, সেটাকে উস্কে দেওয়া, আপনারা প্রত্যেকে জানেন। আমাদের সভাপতি মহাশয় যেটা বলেছেন, আমারও সেই একই কথা। আমরা যেগুলো দুঃখের স্মৃতি, সেগুলো যত বর্জন করতে পারি ততই ভালো। সুখের স্মৃতি যত আমরা নিজেরা গ্রহণ করতে পারবো, সেটাই আমাদের ভালো। আমি খুব খুশি, আনন্দিত। এই যে আজকে ভালো লাগলো, এটা আমার কথার কথা নয়, সত্যি স্যার এই ব্যবস্থাটা করে দিয়েছেন, এই জন্য স্যারকে আমার কৃতজ্ঞতা জানাই। আগামী দিন ভালো সমাজ গড়ে উঠবে। আমরা যারা শিক্ষক কিছু সময়ের জন্য ছাত্রকে দেখি, কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন বাড়িতে বেশি সময় থাকে। আমরা কোনো একটা ছেলে, তার যদি ওই আপন থেকে বাইরে করা, সে যদি তার ভালো নোটটা আরেকজনকে দিতে যায়, মা বাবা বলবে ওটা দিদি, ওকে দিস না। মা বাবা বাড়ি কিন্তু তাকে তৈরি করছে। সুতরাং সেই সমাজকে আমরা যদি এই বিরল প্রজাতি যারা আছি একটু চেষ্টা করে দেখি, কিছুটা ভালো হবে। আগামী দিন হয়তো আরো ভালো আমরা করতে পারবো। এই আশা নিয়ে স্যারকে আবার আমার প্রণাম জানিয়ে, আমার যারা শিক্ষক আছেন এখানে প্রত্যেককে আমার প্রণাম, আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। শ্রী অপূর্ব কৃষ্ণ ভট্টাচার্য এই বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, সম্পাদক, সভাপতি এবং ব্যক্তি জীবনে সার্থক শিক্ষক। তিনি একজন বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়ে এবং অধ্যক্ষের পদে ব্রতী হয়েছিলেন। আমার মনে হয় যে ব্রত কথাটা বলা হয়, এটা পৃথিবীর সমস্ত পেশায়, শুধু শিক্ষকতা নয়। যারা দেখবেন কাজকে ব্রত হিসেবে ভালোবাসে, তারা একটু হলো একটা কাজ দেখায়, একটা কাজ কেন রেখে যায়, সেটা জল ছাত্র, সেটা অফিস হোক, আদালত হোক, যারাই এখানে নবেন্দ্র একটা কথা বলে, ভালোবেসে পড়া। ঠিক তেমনি যদি ভালোবেসে কাজ করা যায়, সব কাজই ব্রত হয়ে উঠতে পারে। আমাদের এখানে আছে আমাদের প্রাক্তন ছাত্র শ্রী বাসুদেব আচার্য, তাকে আহ্বান করছি তোকে একটা কথা বলবার জন্য। অনেকেই রয়েছে, কেউ যদি এক মিনিট একটু করে বলো, ছোটরা যারা অপেক্ষাকৃত বয়সে নবীন, আমরা খুব খুশি হব। তবে
অনুষ্ঠান আমাদের শেষ করতে হবে বাসনের ভাষা। স্যাররা রয়েছেন ব্যতিক্রমী জীবন, স্যারদের প্রণাম, সকলকেই প্রণাম, সকলেই কোনো না কোনো জায়গায় সুউচ্চে অবস্থিত। ব্যতিক্রমী জীবন স্যারের আমি দুটি উদাহরণ বলবো, খুব সংক্ষিপ্ত। আমি সেই অর্থে খুব মনে রাখার মতো ছাত্র ছিলাম না স্যার, স্যার আমাদের কাছে মনে রাখা। ব্যতিক্রমী উদাহরণ, করোনার একটা বছরে মাধ্যমিক পরীক্ষা একটি বছর হয়, সেই বছর আমরা একটা মক টেস্ট নিয়েছিলাম। স্যারকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম। স্যার বললেন, আচ্ছা ওই ছেলে কি পরীক্ষা দিচ্ছে? আমরা হ্যাঁ স্যার পরীক্ষা দিচ্ছে। তো ও তো জীবনবিজ্ঞানে 100 পাবে। আমাদের যারা জীবনবিজ্ঞানের স্যাররা রয়েছেন তারাও ছিলেন ওই সময়। চেষ্টা করেও 1 নম্বর কমানো যায়নি। ও 100 পেয়েছিল এবং নাস্তা স্কুলের সর্বশেষ সম্ভবত যে ডাক্তারিতে চান্স পেল সেই ছিল। স্যার এখানে দাঁড়িয়ে ছাত্রদের রিড করতে পারতেন, বুঝতে পারতেন, ক্ষেত্রটা ধরে নিতে পারতেন। আরেকটা ব্যতিক্রমী উদাহরণ, স্যারকে একবার আমন্ত্রণ জানাতে এসেছিলাম, স্যার আপনাকে আমরা একটু সম্বর্ধনা দেবো। স্যার বললেন যে তোমরা সম্বর্ধনা দেবে? আচ্ছা ঠিক আছে। আমরা বেরিয়ে গেছি স্যারের গেট থেকে। স্যার ডাকলেন আমাকে, শোনো 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 শোনো। আমরা বললাম স্যার কি হলো? এই টাকাটা রাখো, 500 টাকার একটি লোক, তোমাদের পরে খরচ হবে। স্যার এখানেই ব্যতিক্রমী জীবনের আমার মনে হয় আমার কাছে প্রতিষ্ঠিত হয়েছে। ধন্যবাদ সবাইকে। আজকে তিনজনই প্রাক্তন স্যার আমরা একটু জোরে করতালি দিয়ে কেউ কিছু বলবেন? একজন যদি বলে, একজন বলে দুটো। নমস্কার, উপস্থিত সকলকে শ্রদ্ধা প্রণাম। এখানে অনেক গুণী মানুষদের সামনে আসতে পেরে আজকে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। আমি স্যারের ছাত্র ছিলাম, আমরা হচ্ছে 2000-এর ব্যাচ। আমার আজকে একটা কথা বলতে ইচ্ছা করছিল। আমার ছোট থেকেই অঙ্ক ছিল ফেভারিট সাবজেক্ট। চিরাচরিত ভালো করতাম, করেওছি, কিন্তু স্যারের কাছে যখন পড়া শুরু হলো, স্যার এমনভাবে মোটিভেট করলেন, আমি অনার্স করলাম জুলজি অনার্স কমপ্লিট করলাম। কিন্তু ম্যাথের ভালোবাসা থেকেই গেছে। এখানেই হচ্ছে একজন শিক্ষকের বড় অনুপ্রেরণা চাই, একটা ছাত্রকে অন্য লাইনেও মোটিভেট করতে পারে। আমার বলতে দ্বিধা নেই, আমি অঙ্ক এখনো ভালো করি এবং আমার ফেভারিট সাবজেক্ট। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি যে স্যার আমাকে এমনভাবে মোটিভেট করলে, আমাদের ওই ব্যাচে অনেকেই আমরা জুলজি, বোটানি আর কৃষ্ণনগরের কলেজে আমার বন্ধু ফিজিওলজি নিয়ে পড়াশোনা করছি। স্যারের জন্য স্যার আমাদের করেছিলেন। আজকে এটা বলতে খুব ইচ্ছা করলো, খুব ভালো লাগলো আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। সংক্ষেপে বললাম। নমস্কার, সকলে ভালো থাকবেন, স্যার ভালো থাকবেন, নমস্কার। আর কিছু একটা কথা বলবো, আমার ভাই বোন দিদি ভাই কেউ আমার সাথে সম্পর্ক কথা বলতে যখন হয় তারা থাকে না। অনেকেই আজকে নাই, যারা আছে তারাও থাকে না, যোগাযোগ করে না। আমার
বেঁচে থাকার অর্থই হল ছাত্রছাত্রীর অভিভাবক অভিভাবিকা। প্রতিদিন আমার স্ত্রীর কাছে 6 জন আসে আমার সাথে কর্মপক্ষে কথা বলতে। অন্তত 4-5 জন প্রতিদিন ঘরে আসে, এসে 8 ঘন্টা 10 মিনিট 1 ঘন্টা, অনেক সময় দেখা গেছে পরিবার শুদ্ধ গাড়ি করে চলে আসছে বহু দূর থেকে, কালীগঞ্জ বিভিন্ন থেকে আমার সাথে যোগাযোগ করতে আসে। এই জন্যই বেঁচে আছে। আমার ছাত্রছাত্রীদের জন্য আমি বেঁচে আছি আজও, অন্য কোনো কারণে নয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর জন্য নয়। আমি আমার ছাত্রছাত্রীদের জন্য বেঁচে আছি, আরো বেঁচে থাকবো। এটা একটা ব্যতিক্রমী কারণে। নমস্কার। আর যদি কেউ কিছু না বলেন তবে আমরা অনুষ্ঠানের সমাপ্তির দিকে এগোবো। আমাদের মধ্যে আচ্ছা, অনুষ্ঠানের পরে কেউ চলে যাবে না, বিদ্যালয়ে একটা গাছ লাগানো হবে এবং সেটা স্যারকে দিয়ে। এই যে পাশে যে ছোট বনারির মতন আছে, সেটা স্যারের সময়টা। আজকে একটা নতুন গাছ লাগানো হবে স্যারের হাত দিয়ে, কেউ চলে যাবে না। অনুগ্রহ সবাই একটুখানি 2 মিনিট থাকবে। গাছটা লাগানোর পর আমরা সবাই একসাথেই যাব। আমরা একটু সভাপতি মহাশয় ভাষণ শুনব। আজকের যে অনুষ্ঠান, শ্রদ্ধ শিক্ষক মহেন্দ্র পোদ্দার মহাশয়ের লেখা একটা পুস্তক উদ্বোধনী অনুষ্ঠান। পুস্তকটির নাম ব্যতিক্রমী জীবন। নাবিন্দবাবু মানে ব্যতিক্রমী জীবন পুস্তকের তিনি লেখক। তিনি তার জীবন বৃত্তান্ত কিছু আলোচনা করে তুলে ধরেছেন আমাদের সামনে। আমরা তার জীবনের খুঁটিনাটি জেনে সংক্ষিপ্ত হলাম। অনেকেই হয়তো, আমি এত কাছে থাকা সত্ত্বেও হয়তো সব কিছু জানা ছিল না, জানলাম, আমিও সংক্ষিপ্ত হলাম। তবে আমি বলি, তার পুস্তকটি পড়িনি, পড়বো নিশ্চয়ই, মানে যে আজকে থেকে শুরু করবো। ব্যতিক্রমী জীবন আমার মনে হয় নামকরণের যথেষ্ট সার্থকতা আছে। আমার মনে হয় এই পুস্তক ব্যতিক্রমী জীবনের সার্থকতা এখানে তার কাছে শোনা তার ব্যক্তিগত জীবনে যোগদান কত টানা পড়েন বিপর্যয় সমস্ত কিছু বিস্তারিত আলোচনার পর আমার মনে হয়েছে এত কিছুর ভেতরেও তার জীবন সত্যিকারই ব্যতিক্রমী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ সকলের মনে তিনি আজকেও চির উজ্জ্বল, চির ভাস্বর হয়ে বিরাজ করছেন। আমার ব্যক্তিগত জীবনে জানি, আমার ছাত্ররা যারা আছেন তারা অনেকেই, প্রায় সকলেই ওনারও ছাত্র। আমি যেখানে গেছি আমার সঙ্গে যাদের দেখা হয়েছে তারা নবেন্দ্রবাবুর নাম দেশে বিদেশে একটা জায়গায় ঘুরেছি আমি, দেখা আমাদের হয়েছে, সেখানে নবেন্দ্রবাবুর কথা অবশ্যই আলোচনা এসেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো আজকের পুস্তকের নামকরণ যথেষ্ট সার্থক। তার জীবন ভীষণভাবে সফল। বাকি যে কটা দিন ওনার জীবন এখনো আছে আমাদের মধ্যে, একদিন তো অবসান ঘোষণা নিশ্চয়ই হবে। সেই দিনগুলিতে তার জীবন আরো সাফল্যমণ্ডিত হয়ে উঠুক, সুন্দর হয়ে উঠুক, শেষ মুহূর্ত পর্যন্ত এই কামনা করে আজকের এই আলোচনা সভার পরিসমাপ্তি ঘোষণা করলাম। নমস্কার।